একসাথে বড় হয়েছি। ইমন ভাইয়া, আমি ইমু ডাকতাম, আমার বড় ভাই, এবং তার সঙ্গে আমি অনেক বছরই আমাদের সবসময় আমরা একটা খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল। আজকে যে জিনিসটা আমি অ্যাড্রেস করতে চাচ্ছি, যে যারাই এই প্রোগ্রামটা দেখছেন, কিছু কিছু জিনিস হয়তো বা আপনাদের কাছে এখানে ক্লিয়ার হবে। সেদিন আমি টিভিতে যে অনুষ্ঠানটা দেখছিলাম, সেখানে তারা বলছিল যে সালমান শাহ যে হত্যা হয়েছে, আপনারা এটাকে কিভাবে বিশ্বাস করছেন যেটা হত্যা হয়েছে। আপনারা যদি 94-95 এর সময়কার আপনারা যদি নিউজ পেপারটা যদি পিছনের দিকে নিউজ পেপারের দিকে যদি দেখেন, সালমান শাহ অনেকবার অসংখ্যবার প্রেস কনফারেন্স করেছেন, এবং তাকে বারবার প্রেস কনফারেন্সের মধ্যে বলা হয়েছে, যেখানে আমি নিজেও প্রেজেন্ট ছিলাম, উপস্থিত ছিলাম বাংলাদেশে ইয়েতে। তো এইখানে বারবার তিনি বলেছেন যে দেখেন, একটা কুচক্রী মহল আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির এরকম কিছু কিছু মানুষজনরা আমাকে মারার হুমকি দিয়েছে। তিনবার সালমান শাহকে অ্যাটাম্প করা হয়েছে মারার জন্য। তার একটা গাড়ি ছিল, টয়োটা Chaser, which they were been shot on the Toyota Chaser. If you look at this picture, if you just zoom in this picture, where the chain is, if you see, there would be একটু আমি দেখাই আপনাদেরকে, কারণ আজকে এই প্রোগ্রামটা আপনারা যেটা করতে চাচ্ছেন, যেটা আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে জনগণ জানা উচিত অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি। আপনারা যদি এই জায়গাটাতে একটু জুম করে যদি আপনি দেখেন, এখানে একটা লাল দাগ আছে। Salman Shah was being stepped in that shoulder over there to kill him, which we raised it plenty of times. We have done press conference about it. We told the people that this has been happening, but nothing has been happened. He was been also, when I remembered that when he went to the Singapore, he was doing a stunt. Tara stunter moddhe তারা যে সেফটি মেজারমেন্ট যেটা রাখার কথা ছিল বা উচিত ছিল, সেই সেফটি মেজারমেন্ট ছিল না, এবং তার নেক ইনজুরি হওয়ার পরে সে 3 মাস হসপিটালে এটার জন্য ছিল। এবং আমরা এটাও বারবার প্রেসের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। চতুর্থ অ্যাটেম্পটে গিয়ে সালমান শাহকে মারা হয়। সালমান শাহকে মারা যাওয়ার 3 থেকে 4 মাস আগে সামিরার সঙ্গে আমার বাবা মা বাংলাদেশে গেছে। সামিরা, আপনি যদি আজকে এই অনুষ্ঠান দেখছেন, আপনি জানেন এই ঘটনাটা ঘটেছে। আমার বাবা মা পলিটিক্যাল কারণে মৌলভীবাজারে ছিলেন। আমাকে গাড়ির চাবি দিয়ে সামিরা বলেছিল 5,000 টাকা দিয়ে, যে ভাইয়া তুই যা, ব্যবসায় তো আছে কিছু নাই, তুই গিয়ে আনন্দ ফুর্তি কর। আমাকে গাড়ি দিছে, আমি গাড়িও নিছি, পয়সাও নিছি, বন্ধু বান্ধব নিছি, আড্ডায় বের হয়ে গেছি। যখন আমি ফেরত আসি ঘরে, পয়েন্ট টু বি নোটেড, যখন আমি ফেরত আসি ঘরে, ভাইয়া আমাকে ফোন করলো, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন রাত্রে। এবং যখন আমি আসি, এসে দেখি যে আমার ভাইয়ের গলার মধ্যে একটা দাগ ছিল। রাইট? সামিরাকে সে কি অবস্থায় বাসায় কার সাথে পেয়েছে আমি জানি না, বাট আমার ভাই যেটুকু বলেছে আমাকে, সামিরাকে সেই দিন রাত্রেই তারা ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। বাড়ির ভিতরে যেই ইস্কাটন প্লাজার সম্বন্ধে যেখানে সালমান শাহর মরদেহ পাওয়া গিয়েছে, সেই বাড়িতে সালমান শাহ মারা যাওয়ার আগে 3টি জিন চালান করা হয়েছিল। সামিরা এবং এই যে আজকের যে আমাদের যে একজন মহিলা যে এসেছেন রুবি নামে, তিনিও জানেন এই সম্বন্ধে। 3টা জিন চালান করা হয়েছিল সালমানকে মারার জন্য। ডন, তারপরে এই যে যারা বলছেন এরা ফারুক ভাইকে আমি অসম্ভব রেসপেক্ট করি, এবং আমার বিশ্বাস যে ফারুক ভাই অনেক একটা ভালো একজন মানুষ। তিনি যদি আজকে এই প্রোগ্রাম দেখেন, তিনি এগিয়ে আসবেন, এবং তিনি অনেক কিছুই জানেন। ডনকে আমি বিশ্বাস করি না, বাট ফারুককে আমি বিশ্বাস করি, কারণ ছোটবেলার থেকে একটা অনেস্ট বন্ধু বলতে ফারুক ছিল। হ্যাঁ, ফারুকের কাছ থেকে জিজ্ঞেস করলে অনেক কিছু পাওয়া যাবে। আরো অনেকজন আছেন। আপনারা 6 সেপ্টেম্বরের যদি ঘটনা যদি আমরা চিন্তা করি, জিন চালানোর কথা আপনাকে বললাম। 6 সেপ্টেম্বরের ঠিক 7 দিন আগে আমার ভাই সিঙ্গাপুর থেকে আসছে, তার সাথে আমার ঝগড়াঝাটি হয়েছে কিছু জিনিস নিয়ে, এই সামিরা ব্যাপার নিয়েই। এবং সামিরার বাবা মা তাদের ব্যবহার আচার আচরণ দেখে আমার সাথে তার বনিবনা ছিল না।
এবং আপনারা যদি চেক করতে চান, চিটং ক্লাবের মধ্যে আমি ছিলাম, কারণ আমি আমার ভাইকে বলেছিলাম যে সামিরার বাসায় আমি থাকবো না। কেন থাকবো না? কারণ সামিরাদের যে চলাফেরার যে ওয়েটা ছিল আমার কাছে খুব একটা প্রেজেন্টেবল ছিল না। আমার বাবা একজন ইপিসিএস অফিসার, একজন সচিবের আমি ছেলে। আমার দাদার যদি আপনি পরিচয় যান, বাংলাদেশ ঢাকা সিলেট কাস্টমস অফিসার ছিলেন। আমার যদি নানার পরিচয় যান, আপনারা দেখবেন যে শাহবাগ যে এখন যে পিজি হাসপাতাল সেটার ম্যানেজার ছিলেন, তিনি 5 স্টার হোটেলের ম্যানেজার ছিলেন, একজন আর্মি অফিসার ছিলেন, মুখোমুখোশের অ্যাক্টর ছিলেন। আমাদের মতন পরিবারের মানুষের একটি পরিচয় আছে, তাদের ফ্যামিলি সম্বন্ধে আমার তেমন একটা বেশি জানা নাই। লুসিকে আমি জানতাম, উনি একজন নাপিতের কাজ করতেন, বাট আজকে আমি সামিরার আব্বার নাম হচ্ছে শফিকুল হক হীরা। ওনাকে ওনার একটা ভিডিও আমি দেখলাম, তো ভিডিওর মধ্যে উনি বলছেন যে সালমান শাহর এতই খারাপ অবস্থা ছিল যে 60,000 টাকা উনি পাঠাতেন, 1 লাখ টাকা পাঠাতেন। I beg your pardon, আমি আসছি একটা মিনিট, I beg your pardon there. Salman Shah was one of the highest paid film actor of Bangladesh, and he used to get about 10 to 12 lakhs taka for each movies. So I've calculated minimum within the 27 movies that Salman Shah has done, in that 27 movies, he would have earned at least 270 lakhs taka. In 4.5 years period, when he was been in the film industry, he would have made at least 5 to 6 lakh taka every month for his own expense, right? When Salman Shah died, film industry অনেক মানুষেরা আছেন, সালমান শাহ কেন মারা গেল? সালমান শাহ মারা যাওয়ার পিছনে অনেক রকমের ঘটনা জড়িত আছে। ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল। ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক রকমের মহিলাদেরকে অ্যাবিউজ করা হচ্ছিল, তাদেরকে ইউজ করা হচ্ছিল। সালমান শাহ প্রোটেস্ট এগেইনস্ট ইট। আজিজ মোহাম্মদের নাম এখানে আসছে। আজিজ মোহাম্মদের সাথে কি হয়েছিল আপনারা যদি জানতে চান, আজিজ মোহাম্মদের সাথে শেরাটন হোটেলে আজিজ মোহাম্মদ সাহেব সালমান শাহকে প্রপোজ করেছিলেন যে তার জন্য 5 বছরের ছবি করতে হবে, যাতে তিনি আর অন্য কারো ছবি করতে না পারেন। আমার ভাই রিফিউজ করেছে। আজিজ মোহাম্মদ ভাইকে সামিরা, এই যে সামিরা, সেদিন আমি নিউজ একটা মিডিয়াতে দেখছিলাম যে ওনার হাজবেন্ড বলেছেন যে তার সাথে কারোর সাথে কোনো সম্পর্ক যদি থাকেন তিনি মাথা পেতে নেবেন। ভাইয়া মোশতাক, আপনি জানেন খুব ভালো করে এই ঘটনাটা যে সামিরার সাথে সালমানের বিয়ে হওয়ার পর আজিজ মোহাম্মদ ভাই শেরাটন হোটেলে সালমিকাকে কিস করেছিল, এবং আমার ভাই এতটুকুই ভালো মানুষ ছিল যে এই পার্টির মধ্যে সবার সামনে আজিজ মোহাম্মদকে থাপ্পড় মারা হয়েছে। এটা আজকে কথা বলতে গেলে অনেক কিছু বলা যায়। মানুষ মনে করে যে বাংলাদেশের মানুষ কি ডাফ ছিল? আজকের দিনে এই প্রযুক্তিতে অনেক কিছুই আছে যেটা জানা সম্ভব। 6 সেপ্টেম্বরের দিন, যেদিন এই ঘটনা ঘটে, এর 1 সপ্তাহ আগে আমি যখন ভাইয়ের সাথে ছিলাম, এবং ভাইয়ের যে আমি চলাফেরা, আমরা এক বিছনায় শেষ রাত্রে পর্যন্ত, যখন আমরা চিটাঙ্গে ছিলাম, এক বিছনায় আমি ঘুমাইছি আমার ভাইয়ের সাথে। হ্যাঁ, যদি আমার ভাই এমন কোনো কিছু যদি থাকতো সেটা আমার সাথে শেয়ার করতো। এমন কিচ্ছু ছিল না যেটা আমি জানতাম না আমার ভাইয়ের সম্বন্ধে, কারণ আমাদের বয়সের মধ্যে 6-7 বছরের একটা গ্যাপ থাকলেও আমরা খুবই ঘনিষ্ঠ ছিলাম। তার বন্ধু বান্ধব এখনো আমার বন্ধু বান্ধব আছে। তো আমাদের মধ্যে সেই দূরত্বটা ছিল না, এমন কিছু ছিল না যে আমার ভাই আমার সাথে শেয়ার করতো না। 6 সেপ্টেম্বর যখন ঘটনা ঘটলো, আমরা যখন বাসায় ঢুকলাম, প্রথমে ঢুকে আমরা কি দেখি? সালমান শাহ একটা বেডের মধ্যে শুয়ে আছেন, হাফ প্যান্ট পরে, তার শরীরে কোনো গেঞ্জি নাই। 2 জন মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রি, গেঞ্জি ছিল, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, না আমার যতটুকু খেয়াল, আমি যখন গলাটা প্রথম আমি দেখছি যে গলার মধ্যে যে দাগটা এখানে ছিল, একটা তারের দাগ, একটা টেলিফোন দিয়ে যদি ধরেন, কেউ যদি ধরে সেরকম একটা দাগ যেভাবে হওয়ার কথা ছিল সেরকম একটা দাগ ছিল। 2 জন মানুষ তেল দিচ্ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, এখন আমি রুবিকে এখানে আনবো, রুবির যে স্টেটমেন্টটা ছিল আমি সেটাতে এখানে আসবো একটু পরে। প্রথম যখন আমার বাবা 10টার সময় ঘরে গেলেন, 10টা থেকে 11টা পর্যন্ত আমার বাবার সাথে আরেকজন প্রডিউসার ছিলেন। তো there was a witness that there was somebody else with him, সিদ্দিক সাহেব ছিলেন। 1 ঘন্টা পরে আসার আধা ঘন্টার মধ্যে আমরা খবর পেলাম যে সালমান শাহ আত্মহত্যা করেছেন। ঠিক না? এটাই তো বলতে চাচ্ছেন তারা। একটা মানুষ, আপনাদের কাছে, জনগণের কাছে আমার প্রশ্ন, সারা রাত অশান্তি, সবাই বলছে মায়ের কাছে শান্তি নাই,
বউয়ের কাছে শান্তি নাই, দুনিয়াতে শান্তি নাই, কারোর কাছে শান্তি নাই। ভালো কথা রে ভাই, কারোর কাছে শান্তি নাই। একটা মানুষ যখন ঘুমায়, ঘুম থেকে উঠে কিন্তু কেউ কিন্তু কোনো সময় সুইসাইড করতে পারে না। তার মেন্টাল অবস্থা কোনো সময় যদি যখন আনস্টেবল থাকে, তখনই একটা মানুষ গিয়ে সুইসাইড করে। ঠিক আছে, পয়েন্ট টু বি প্লিজ নোটেড। তিনি বলেছেন সারা রাত ঘুম থেকে উঠে 11টার সময় ড্রেসিং রুমে গিয়ে তারা ফোন দরজা লাগিয়ে দিয়েছেন এবং তারপরে সে গিয়ে সুইসাইড নোট লিখছেন। হ্যাঁ, যে আমি সালমান শাহ, আজকে এখন আমি মারা যেতে যাচ্ছি, আমি অমুকের ছেলে, আমি অমুক জায়গায় থাকি এবং আমার এইটার জন্য কেউ কোনো দাবি থাকবে না। ঠিক না? হোয়াট এ ফানি থিং। ওকে, ভালো কথা, তিনি লিখেছেন, তিনি আত্মহত্যা করেছেন। আপনারা প্লিজ অনেকবার দেখেছেন ফ্যানের কাফলিংটা দেখেছেন। সালমান শাহর ওয়েট কত ছিল? সালমান শাহর ওয়েট ছিল 14 স্টোন। একটা 14 স্টোনের একটা মানুষকে যদি আপনি ফ্যানের মধ্যে লাগান, সিলিং ফ্যানের মধ্যে যদি লাগান, সিলিং ফ্যানের প্লাস্টিকের কাফলিংটা পর্যন্ত ভাইয়া ভাঙে নাই। একটা সিলিং ফ্যানের প্লাস্টিকটা পর্যন্ত ভাঙে নাই। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ফ্যানটাও ভাঙলো না, ব্লেডও বা বাঁকা হইলো না। আচ্ছা, মানুষটাকে যখন তোমরা যখন দড়ি কাটা যখন দিছো, তো 14 স্টোনের একটা মানুষ মাথা তো পড়বে, মাথা পড়লে হয়তো বা মাথার মধ্যে দাগ থাকবে। মুখের মধ্যে অনেক রকমের আলামত থাকে। একটা সুইসাইডের কেসের মধ্যে চোখ উল্টিয়ে যেতে হবে, আপনারা সবাই জানেন এটা। জিহ্বা বের হয়ে যাবে, শ্বাসটা বের হবে চোখ এবং মুখের দিকে। গলার মধ্যে অসংখ্য খামচির দাগ থাকবে, কারণ শেষ মুহূর্তে যখন হয়তোবা মানুষ ভয় পেয়ে এটাকে লুজ করতে চেষ্টা করে, তো তখন এটা থাকবে। 1 মিনিট, আমি শেষ করে নেই। পা মাটির দিকে নিচের দিকে থাকবে, পা কোনো সময় সোজা থাকবে না। সালমান শাহর বডির যে আলামত গুলা, আমি নিজে গোসল করাইছি, আমার থেকে ভালো কে জানে? হ্যাঁ, আমার ভাইকে আমি নিজে গোসল করাইছি। আমার ভাইয়ের গলার মধ্যে কোনো দাগ ছিল না, যেটা সেকেন্ড ভিসারের মধ্যে পাওয়া গেছে যে গলার মধ্যে কোনো দাগ ছিল না। চোখ উল্টে নেই এবং জিহ্বা, একটা মানুষ যদি সেন্সলেস পর্যন্ত যদি হয়, তার জিহ্বা যখন, আপনারা অনেকেই জানবেন এটা, যখন দাঁত লেগে যায় তার দাঁত খোলা যায় না। তো জিহ্বা যখন বের হইছে, এই জিহ্বাটা ঢুকাইলো কে? সামিরা দড়িটা কাটলো। সামিরার বাবা বললো না দড়ি কাটে নাই, ওনারা লুজ করে নামাইছে, লুজ করে দুইজনে মিলে নামায় বিছনায় এসে শুইছে। আচ্ছা ভাইয়া, একটা ডাফ নাকি আমরা ভাইয়া? একটা মানুষ একটু চিন্তা করেন না। একটা মেয়ে দেখছে, হ্যাঁ, রুবির কথায় একটু স্টেটমেন্টটা যদি আপনারা একটু খেয়াল করে একটু যদি শুনেন, রুবি কি বলল যে সামিরাকে নিচের একটা ফ্ল্যাটের মধ্যে ছিল, হ্যাঁ, সামিরাকে যখন সে দেখতে গেল, সামিরা বলল যে রুপি আন্টি আপনি আব্বাকে একটু ফোন করেন। ভাইয়া, একটা মানুষ যদি মারা যায়, প্রথমে একটা দেখে ইয়াল্লা এই কি অবস্থা, হ্যাঁ, প্রথমে কি করবে? তার ফোন নিয়ে আব্বা এরকম ঘটছে। সে 2 ঘন্টা পরে এই রুবিকে বলবে না, বা 1 ঘন্টা পরে রুবিকে বলবে না, আপনি একটু আব্বাকে ফোন করে বলেন যে এই ঘটনাটা ঘটছে। হ্যাঁ, তার আমাদেরকেও জানানোর সময় হইল না, তার বাবা মাকেও জানানোর সময় হইল না, বাট ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু মানুষজনকে জানানোর তার সময়টা হয়ে গেল। ঠিক আছে, খুব ভালো কথা। সালমান শাহকে যখন আমরা এফডিসি, আমরা যখন ইয়ে থেকে, আমার মা তো বললোই যে কিভাবে আমরা বের করে নিয়ে গেছি বাসার থেকে। আমরা বাসার থেকে নিচে নিলাম, আমাদের গাড়িতে তুলে আমরা হলি ফ্যামিলিতে প্রথমে গেলাম। তারা আমি 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 একটু শেষ করি, আপনারা তো বলছেন সেই বিষয়গুলো, এটা আমি একটা সেকেন্ড, না ব্যাপারটা একটু হাইলাইট, না আমি আজকে একটু বলে নেই। যখন আমরা, আমি আপনাদের কি সময়ের প্রবলেম হচ্ছে? না, বলতে অসুবিধা নেই, বলো। আচ্ছা, আমার কথা হচ্ছে, নো পয়েন্ট এখানে রেজ আছে, একটা কারণ আছে যার কারণে আমার বলা হচ্ছে। যখন আমরা হলি ফ্যামিলি থেকে নিলাম, হলি ফ্যামিলিতে ডাক্তার বলল যে এখানে চেক করা যাবে না, আপনারা এই থেকে ঢাকা মেডিকেল নিতে হবে। ঢাকা, না আমার শেষ না, যে নিতে হবে তো কি করে জানলো এটা কি? আচ্ছা, ঢাকা মেডিকেল হসপিটালে গিয়ে তারা যখন এইগুলা, তাদের আম্মাকে নিয়ে গেল একদিকে, বাবাকে নিয়ে গেল আরেক দিকে, আমি আর ভাই এখানের মধ্যে, হঠাৎ করে দেখি তারা এসে আমার ভাইকে নিয়ে যাচ্ছে। আমি বললাম ভাইকে কই নিয়ে যাচ্ছ? পোস্টমর্টম করা হবে। আমি বললাম কেন পোস্টমর্টম করা হবে? আমার বাবাও নাই, আমার মাও নাই, তারা, আমার বাবা মা কেউই আমরা ছিলাম না এখানে, তারা পোস্টমর্টমের রুমে নিয়ে গেছে। আমি তখন বলছি পোস্টমর্টমের রুমের ভিতরে আমি থাকবো। আমি আমার ভাই মারা যাওয়ার পরে, আমি দাফন করার আগ পর্যন্ত আমি কান্দি নাই। আল্লাহ আমি জানি না কোত্থেকে আমি শক্তিটা পাইছিলাম এই সময়, আমি কিচ্ছু কান্দি নাই। আমি তাদেরকে বলছি আমার ভাইয়ের পোস্টমর্টম করবেন আপনারা, আমার সামনে করেন। তারা আমাকে করতে দেয় নাই।
তারা আমাকে দেখতে দেয় নাই। এখানের মধ্যে সবকিছু ধামাচাপা আছে। আজকে রুবি যে কথাটা বলছেন যে 19 বছর বয়সে উনিও বিধবা হয়েছিলেন, উনি এখন পর্যন্ত তার জামাইকে ভুলেন নাই। হ্যাঁ, তা আজকে সামিরাও একটা 24-25 বছর বয়সে বিধবা হয়েছে। সে কিভাবে, আমার প্রশ্ন হচ্ছে যে এটাকে নামাইলো, একটা মানুষকে বিছনায় শোয়াইলো, গাড়ির মধ্যে তেল দিচ্ছে, ঘরের মধ্যে অসংখ্য তাওয়াল পাওয়া গিয়েছে। সিগারেটের কথা আসছে, সালমান শাহ সিগারেট খেত, সালমান শাহ মালব্রো গোল্ড খেত, ঠিক আছে। ঘরের মধ্যে ডানহিলের ফিল্টার পাওয়া গেছে, আমি নিজে ছবি তুলেছি। এই ডানহিল কে খাইছে? ঘরের দরজার মধ্যে সালমান শাহর বাসার ইস্কাটন প্লাজার বাসার দরজার মধ্যে দায়ের কোপ ছিল। হ্যাঁ, দায়ের কোপ ছিল, ওয়ালের মধ্যে ছাঁচড়ানোর দাগ ছিল, ঠিক আছে। এই দাগগুলা কেন ছিল? অসংখ্য রকমের জিনিস পাওয়া গিয়েছে। আজকে যখন রুবি যে জিনিসটা বললো, রুবির ছেলেকে দিয়ে সালমান শাহ একটা পোটলার মতন ফালানো হয়েছে, ঠিক আছে। এই পোটলাটার মধ্যে কি ছিল? পোটলাটার মধ্যে যত কিছু থাকতে পারে। একটা মেয়ে জামাই মারা গেছে, এবং এই মেয়েটা কে মেয়ে যা অনেক যুদ্ধ করে মারামারি করে এই ছেলের সাথে বিয়ে হয়েছে, তার সাথে এত ভালোবাসা। আজকে সামিরার বাবা বলে যে সালমান শাহর পয়সা ছিল না। আরে বেটা, তোমার মেয়েকে তাজমহল হোটেলে ইন্ডিয়ায় তোমার মেয়ে জানে, এবং এটা পুরো প্রেস জানে, যে পুরা হোটেলের সবাইকে, আমার ভাই এরকম মানুষ ছিল যে পুরা হোটেলের সবাইকে ফ্রি খাওয়ানো হয়েছে। হ্যাঁ, সে কথা বলতে একটু হিসাব করে বলা উচিত। হ্যাঁ, কারণ মানুষ কিন্তু, আমরা আজকে অনেক দিন ধরে আমরা বিচার চাচ্ছি। হ্যাঁ, আজকে রুবির যে স্টেটমেন্ট, রুবি যেগুলো জিনিস বলছে, রুবি হচ্ছে ফ্যামিলির মেম্বার, রুবি অনেক কিছুই জানে এবং রুবি বলবেও। কিন্তু রুবিকে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা জনগণ, তারা ভক্ত আছেন, রুবির মাধ্যমে একটা অনেক বড় রকমের জিনিস আজকে আমাদের সামনে চলে আসছে, ঠিক আছে। রুবিকে কেউ গালিগালাজ করবেন না, তাকে আমরা স্যালুট করি, রেসপেক্ট করি, এবং তাকে আমরা সাপোর্ট দিব। পুরা সালমান শাহ ফ্যামিলি, সালমান শাহ ফ্যান ক্লাব, সালমান শাহ যত ভক্ত আছে সবাই রুবির সাথে আছে। রুবির কেউ কিছু করে দেখুক, রুবির যেটা রুবিকে করবে, এবং তাকে আমরা নো লেট মি ফিনিশ ইট। রুবিকে যদি কেউ টাচও করে না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। রুবি আমাদের সাক্ষী, এবং সালমান শাহর জন্য, মানে যা করার জন্য তার দরকার সে বলেছে। সে আল্লাহকে ভয় পায়, আপনাদের মতন না। হ্যাঁ, তারা অনেক রকমের কথা বলেন। একটা সেকেন্ড, আচ্ছা বলা যাবে না, আপনি না প্রশ্ন করে সে উত্তর দিয়ে তারপরে। হ্যাঁ, আমি একটু জিনিস বলে নেই। এটা শেষ হওয়ার পরে পোস্টমর্টমের রিপোর্টে প্লিজ আপনারা একটা রিকোয়েস্ট করব, যে মিডিয়াতে যারাই আছেন তাদের কাছে এগুলা অনেক ডিটেলগুলো আছে। পোস্টমর্টমের রিপোর্ট দুইটা আপনারা প্লিজ একখানে করেন। আপনারা দুইটার মধ্যে একটা দেখেন, এইখানেই তো কনফিউশন চলে আসে ভাইয়া, যে এখানে একটা পোস্টমর্টমে বলা হচ্ছে যে তার কলারবোন, চিকবোন, এগুলো জিনিসগুলা ইনটেক, আরেকটার মধ্যে বলা হচ্ছে ডিফারেন্ট। তো এইখানেই তো আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে সালমান শাহকে হত্যা করা হয়েছে না আত্মহত্যা করা হয়েছে। ধন্যবাদ। তোমার পানি দরকার? সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিল আমাদের প্রিয় অভিনেতা প্রয়াত সালমান শাহর ছোট ভাই শাহরান, তার এক নাম বিল্টু। আচ্ছা, যাই হোক, বাস্তবতা যেটা হচ্ছে সালমান শাহ আমাদের মধ্যে নেই, কিন্তু সালমান শাহর স্মৃতি, সালমান শাহের অনেক বক্ত রয়েছে, এবং তার সাথে যে অন্যায় করা হয়েছে, তাকে যেভাবে খুন করা হয়েছে, সেই বিষয়গুলো যাতে সঠিকভাবে বিচার করা হয়, এবং প্রথম থেকে যে ধামাচাপা এবং ঘোলা জলে মাছ শিকার করার যে পায়তারা চলছিল, এবং ষড়যন্ত্রকারীরা তাদের জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত করে রেখেছিল, এবং আজও তারা সেই ষড়যন্ত্রের জাল বিস্তৃত করে রেখেছে। সেই বিস্তৃত ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে ন্যায় একদিন উদ্ভাসিত হবে। ন্যায় বিচার সালমানের পরিবার পাবেন, সালমানের ভক্তরা পাবেন, বাংলাদেশবাসী পাবেন। আমি আমার অনেক ধন্যবাদ জানাচ্ছি সালমানের ছোট ভাই শাহরানকে। আমি বুঝতে পারি যে আপনার আবেগ, আপনার অনুভূতি, পরিবারের সদস্য হিসাবে, আপন ভাই হিসাবে, সহোদর ভাই হিসাবে আমি জানি অনেকটা আবেগবশত এটা হওয়ারই কথা, কারণ নিজের ভাই হারালে কি কষ্ট হয় সেটা একজন ভাই ছাড়া আর কেউ জানে না। তো আমি বিশ্বাস করি শাহরান, আপনার
শুধু দাবি নয়, এটা সমগ্র বাংলাদেশের মানুষের দাবি। সালমান হত্যাকাণ্ডের বিচার হোক। সব শাহরান, আমরা তোমার সাথে আছি। ধন্যবাদ, তুমি এত সুন্দর করে সবগুলো পয়েন্ট বলেছো, যে পয়েন্টগুলো হয়তো কোনো একদিন বিচারের যখন দ্বারগোড়ায় আমরা পৌঁছে যাব তখন হয়তো এগুলো কাজে লাগবে। ধন্যবাদ তোমাকে। এই অবস্থায় তুমি সবাইকে অনেক জিনিস জানিয়েছো। আমার মনে হয় দর্শকদের যদি শুধু শর্ট করে কিছু বলো, তারপরে আমি আপার কাছে কিছু কথা। আমি এটাই বলবো, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং পিবিআই কে একটা জিনিসই খালি আমি বলে দিব, যে সালমান শাহ একজন ব্যক্তিত্ব ছিলেন না, একজন জাতীয় সম্পদ ছিলেন। সালমান শাহর জন্য আজকে আমরা পৃথিবীতে অনেকেই এখনো পর্যন্ত, আমি নিজে ভাই হিসাবে যে সম্মানটা পাই এটা অতুলনীয়। সালমান শাহ যদি থাকতো, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে আরো উন্নত এবং আরো পরিচিত করতে পারতো। তো সেই সম্পদের কোনো সময় রিপ্লেসমেন্ট হবে না। আপনারা প্লিজ একটু ফেয়ার একটা করেন, আপনারা একটা আমাদেরকে বিচার দেন, যেটাই বিচার হোক, যেটা ফেয়ার হোক, আপনারা সেটা প্লিজ করেন। অনেকেই বলছেন এখন যে 21 বছর হয়ে গেছে, 22 বছর হয়ে গেছে, যে অনেক কিছু এভিডেন্স নাই। এখন মডার্ন টেকনোলজি আছে, এখন পুলিশ অফিসাররা মডার্ন ডাইনামিক, তাদের আগের মতন এত নাই, সবকিছু আছে। তারা চেষ্টা করলে অনেক কিছুই জানতে পারবেন। এবং আপনাদের সবার কাছে এইটাই আশা যে আপনারা একটা ফেয়ার একটা ইনভেস্টিগেশন করে, একটা ফেয়ার, আমরা সবাই যেটা চাচ্ছি, যেরকম একটা মানুষের একটা ধারণা, যেটাই হোক, আপনারা প্লিজ উদ্ঘাটন করেন এবং আমাদেরকে জানান। ধন্যবাদ শাহরান আপনাকে। এখন আমি সংক্ষিপ্ত বসার অসুবিধা নেই, চলে যাবে? আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখছিলাম, কথা শুনছিলাম শাহরান, সালমানের ছোট ভাই, আপন ভাই। তো সে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং তার কথা বলেছে, অনেক কথা এখানে, সে অনেক তথ্য বলেছে এবং অনেকগুলো প্রশ্ন নিয়ে এসছে, যে প্রশ্নগুলোর যদি উত্তর খোঁজা হয় তাহলেই অনেক বিচার করতে অনেক কিছু সুবিধা হবে। এবং তাদের মনের অবস্থা আপনারা বুঝতেই পারছেন। তো আমি এখন নীলা আপাকে সংক্ষিপ্ত ভাবে শেষ কথাগুলো বলে, এবং উনি আরো কি একটা কথা বলতে চাইছিলেন, সে কথাগুলো সংক্ষিপ্ত করে বলে ওনারা ঘুমোবেন গিয়ে। অসুস্থ মানুষ, হসপিটালে ছিলেন, ডাক্তারের চেক আপে ছিলেন, নামাজও রয়েছে ওনার বাকি, তো উনি নামাজ পড়বেন, এরপরে ঘুমোবেন। তো আমি আর সময় নেব না, এখন আপাকে ওনার শেষ সারসংক্ষেপ কিছু বলার জন্য বলতে গিয়ে ভুলে গেছিলাম। ওই যেটা বলছিলাম, ওরা প্ল্যান আগেরটা তো সাজালো, দড়ি টড়ি করা, কি সুন্দর ভাবে সব করে তারপরে আমাদের খবর দিল। ওই যে কে বললো, যে রুবি বলছে, রুবির বক্তব্যে যে সামিরা বলছে একটা চিঠি ইমন রেখে গেছে। কি সুন্দর গল্প, যেন ফিল্মের ইমন রেখে গেছে। কি রেখে গেছে? চিঠি রেখে গেছে। কোথায় সেটা? আরে এটা তো খুব দরকার। তো এটা কই? আবুলের পকেটে। এটা লেখে আবুলের পকেটে আগেই রেখে দেওয়া হয়েছে, যে আবুল তোমার কাছে রাখো। এটা কি সুন্দর প্ল্যান! এইটুক কি আমাদের মাথায় ঢুকে না? এইটুকু কি সহজ কথা? শেষ কথা হলো যে জিনিসটা আপা, আমি আপনাকে সেটা বলি, সালমান শাহের ইয়ের পর থেকে শুরু করে আজ পর্যন্ত আমার মনে হয় সবকিছুতেই যেন একটা ঘোলাটে কথা বলছে মানুষ। একটা বার যে কোনো একটা প্রতিবেশীর মরা বাড়িতেও তো মানুষ যায়, দুশ্মনের বাড়িতেও তো মানুষ বলে যে মারা গেলে তার বাড়িতে যেতে হয়। একটা বার তারা আমার কাছে আসলো না। অবাক কাণ্ড! আমি কি কম করেছি? আমি কি কম? মিনিমাম একদিন 2 দিন তো খাইয়েছি তাদেরকে। আমি বারবার বলছি, শফিকুল হক হীরা সাহেব, আপনি মিথ্যা কথা বলবেন না, আপনার মিথ্যা কথা ধরা পড়ে যায়। আপনি অনেক বড় মানুষ, যদি বলেন বড় মানুষ, আপনি ব্যবহারে কিন্তু ছোট মানুষের আচরণ করতেছেন। আপনি আর একটা বার আমার চরিত্র নিয়ে কথা বলবেন না। আমার চরিত্র যদি হনন করেন, আপনার মায়ের চরিত্র হনন করবেন আপনি। আমি আপনাকে প্রতিবাদ করলাম, এতদিন কোনো কথা বলি নাই। আমি চরিত্রবান একজন মহিলা, আমি রাজনীতি করি, প্রকাশ্যে করি, যা করি। আমি এরশাদের রাজনীতি করেছি, শেখ হাসিনার রাজনীতি করি, ভবিষ্যতে প্রয়োজন হলে আরো কোনো রাজনীতি আমি করব। আমি রাজনীতিতে আছি, আমি রাজনীতিতে থাকবো এবং রাজনীতি চালিয়ে যাব। ছেলে নিয়ে আমি রাজনীতি করি না। আমার ছেলে একটা সম্পদ ছিল, আমার বুকের ধন আপনারা ছিনিয়ে নিয়েছেন, নিয়ে কবরে পাঠিয়ে দিয়েছেন। খবরদার, আমার ছেলে নিয়ে, সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, আপনার ফ্যামিলি বাড়ির মতো না। আপনাকে তো আপনার ছেলে বাপ মা বাড়ি থেকে বের করে দিয়েছিল ওই মহিলার সাথে আপনার সম্পর্ক হয়েছিল বলে। আপনি নিজেই তেজ্যপুত্র ছিলেন। আপনি এখন তাদের আওতায় আপনি আছেন। আপনার মেয়েদেরকে নিয়ে আপনার মেয়েদেরকে দেখা যায় স্বামীদের নিয়ে, মার সাথে, বাবার সাথে ছবি। কই তাদের বাপ মার সাথে তো কোনো কিছু দেখা যায় না। এই ছেলেরাই বা কেমন? বাপ মাকে ছেড়ে এদের সাথে। আজকে মুস্তাকের ফ্যামিলি কোথায়? হ্যাঁ, মুস্তাককে আমার ধিক্কার, আমার লজ্জা, আমার ঘৃণা। আমি তানজিবকে মেরেছিলাম, মুস্তাক বিয়ে করছে শুনে।
আমি তো অবাক হয়েছিলাম। আল্লাহর কসম, আমার ইমনের মরা কসম, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, মিথ্যা বলছি না। আমাকে ইমন স্বপ্নে দেখিয়েছে যে একদিন, আমি জানতাম না সামিরার সাথে বিপ্লবের বিয়ে হয়েছে, বিপ্লবের ডাক নাম। স্বপ্নে দেখি ইমন আর আমি একটা সুটকেস গুছাচ্ছি, আমার সুটকেসে ইমন কাপড় ঢুকাচ্ছে। তা আমরা কোথাও যাব, তা আমি বলছি যে ইমন আর কি নিবি, তুই আমার সাথে কাপড় ঢুকাচ্ছিস কেন? বলে হ্যাঁ তুমি আর আমি যাব। বলে পাশের জানলায় দেখা যাচ্ছে সামিরা আর বিপ্লব ওইখানে কি কি করতেছে ওরা। আমারে বলতেছে আম্মা দেখো 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 আম্মা, ওনা আমাকে ভালোবেসে বিয়ে করছিল, ওই বেটার সাথে কি করতেছে। তাই আমি বলছি তুমি ছেড়ে দাও ওইগুলি, কাপড় ঢুকাচ্ছ কাপড় ঢুকাও, ঘুম ভেঙে গেছে। তারপরে আমি জানলাম, আমি জানতাম না, আল্লাহর কসম আমি জানতাম না। আমি একটা কথাও মিথ্যা বলছি না, আমি ওদের কোনো ঝগড়াঝাটি এরকম পর্যায়ে গেছে আমি জানতাম না, কিচ্ছুই আমি জানতাম না। আমার ছেলেটা মারা গেল সেটাও আমি জানলাম না, কিন্তু ইমন আমাকে বলে গেছে ফারুক, ডন, সামিরা তিনজন আমাকে পাঠাই দিছে জোর করে। আম্মা আমি মরি নাই, আমি চলে আসতে চাই নাই, চলে আসতে চাই নাই। আমাকে মাফ করবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমি এখনো ঘাড়ে খুব পেইন ফিল করছি। আমার দেশবাসী, আমি আপনাদের উপর নির্ভর করে আমি কৃতজ্ঞ, বারে বলি আপনাদের বাচ্চারা আমার জন্য জান দিয়ে দিচ্ছে, আমার সন্তানেরা, আমার ছেলেরা। তোমরা খুব লজ্জা পাচ্ছ। আমি দেখছি মিতুল এবং একজন মিউজিক ডিরেক্টর, নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, বলছো যে একজন মাকে এত অপমান করা যায়। হ্যাঁ তোমাদের আত্মায় লাগে, তোমরা আমাকে মা ডাকো। আজকে 16 কোটি মানুষ আমাকে মা ডাকে এই সন্তানের জন্য। আমি তোমাদের মা, আমি অহংকারী, আমি গর্ব করি। তোমরা আমার সালমান, তোমরা দুঃখ পেও না। তোমাদের মা, me myself I know anybody can knows যে সে কিরকম, সে নিজেই বলতে পারে ভালো, এর চেয়ে বেশি কেউ বলতে পারে না সে কতটা ভালো। আমি তোমাদের মা, আমি তোমাদের বলছি তোমরা লজ্জা পেও না। যে আমার নামে বদনাম করবে সেই দুর্নামে এবং সেই এদের পরিবারে কলঙ্ক ছাড়া কিচ্ছু নাই, কলঙ্ক ছাড়া কিচ্ছু নাই। তোমরা আমার জন্য দোয়া করো, আমার গুনাহ মাফ হচ্ছে। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে আমাদের দোয়া কবুল করুন। আমরা সবাই নামাজ পড়বো, মসজিদ মন্দির গির্জায় আমরা দোয়া করব, আমরা যেন প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার পাই, আমরা দেশে বিচার পাই, দেশটা যেন সুন্দরভাবে আমরা সামনে, আমরা একটা দিন, আমরা ইমরানকে পাবো না, আমরা সবাই মিলে, দেশবাসী মিলে আমরা একটা দিন যেন কাঁদতে পারি ইমনের মৃত্যুতে। আমরা কাঁদতে পারি নাই, আমরা কাঁদতে পারি নাই। আজও মনে হয় 5-7 লাখ মানুষ হয়ে গেছিল সিলেটের মাটিতে যখন জানাজা হয় তার। আমি লাশের পিছনে হাঁটতে হাঁটতে খালি পায়ে আমি মাজারে গেছি। যখন দেখছি পুলিশ অফিসাররা মাইকে বলছেন মা কোথায় গেলেন, আপনি একটা কিছু বলেন, না হলে দাফন করা যাচ্ছে না। লোকের জন্য মানুষ আর মানুষ, কত লক্ষ আমি জানি না। আমার স্পষ্ট মনে আছে আমি মাজারের যে মহিলাদের নামাজের ঘরের সামনে মাইক এনে দিছি একজন পুলিশ, আমি খালি বলছি আমার বাবারা, আমার ইমন চলে যাচ্ছে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সঙ্গে ধ্বনিত হচ্ছিল সারা মাজারে লা ইলাহা ইল্লাল্লাহ। আজকেও আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এর কোনো ব্যতিক্রম নাই। আমরা আল্লাহর কাছে ছেড়ে দিলাম। তারপরে বলে আমি কখন কিভাবে দৌড়ে বাসায় পালিয়ে আসছি আমি জানি না। ইমন আত্মহত্যা করে নাই। এই অপবাদ থেকে আমাদের আল্লাহ মাফ করুক। আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে মাফ করবেন, অনেক সময় নষ্ট করেছি সবার। আমি যেন বেঁচে থাকি দোয়া করবেন, আমি যেন 100 বছর বেঁচে থাকতে পারি, আমি যেন আমার গুনাহ মাফ করে যেতে পারি, আমার ছেলের জন্য যেন দোয়া করে যেতে পারি। আপনারা সেই দোয়াই করবেন। আবুল, ডলি, মনোয়ারা, সামিরার